হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার 29, অর্থাৎ আমরা কিন্তু অলরেডি 29 পার্ট কিন্তু আলোচনা করছি। অলরেডি কিন্তু আমরা 28 পর্যন্ত আলোচনা করে ফেলেছি। এখানে বিগত দিনের যে সমস্ত ইন্টারভিউ প্রশ্ন করেছিল সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা হয়ে গেছে। প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু ইউটিউবে আপলোড করেছি, চাইলে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, আর প্রত্যেকটা পিডিএফস ভালো করে পড়ে যাও। আশা করছি এর মধ্যে থেকে তোমাদেরকে বারবার করে কিন্তু ইন্টারভিউ কোশ্চিন করবে, এবং আগামী দিনে তোমাদের যে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে সেখানে কি কি প্রশ্ন করবে সেগুলোও কিন্তু আমি রেগুলার তোমাদেরকে আপডেট করিয়ে দেবো। ওকে, দেখো প্রথম প্রশ্ন বলছে FLN বলতে আপনি কি বোঝেন। খুব ভালো প্রশ্ন এটা। FLN বলতে আপনি কি বোঝেন? একটা প্রশ্ন করেছিল কিছুদিন আগে যখন ইন্টারভিউ চলছিল। প্রশ্নটা কি? বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোন ধরনের ট্রেনিং করানো হচ্ছে? প্রশ্নটা কি? বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোন ধরনের ট্রেনিং করানো হচ্ছে? সেটা আনসার হবে কি? FLN ট্রেনিং। মনে থাকবে। তাহলে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে ট্রেনিংটা করানো হচ্ছে সেটা নাম হচ্ছে FLN। চলে আসি আমরা। এবার আমরা দেখব কি FLN বলতে আপনি কি বোঝেন। দেখো, FLN FLN এর সম্পূর্ণ নাম হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। ভালো করে মনে রাখবে পুরো নামটা, এর যে ফুল ফর্ম, ঠিক আছে, এর যে ফুল ফর্ম ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে FLN এর পুরো নাম কি? ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে শিশুদের পড়া, লেখা, ভাষা বোঝা অর্থাৎ লিটারেসি, এবং সংখ্যা বোঝা, গণনা করার ক্ষমতা অর্থাৎ নিউমেরেসি গড়ে তোলাকে বোঝায়। এটি প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শেখার ভিত্তিকে শক্ত করার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। এটা প্রথম শ্রেণীও বলতে পারো, বা তোমরা বলতে পারো প্রাক প্রাথমিক শ্রেণী থেকে ক্লাস 3 পর্যন্ত শিক্ষার্থীদের শেখার ভিত্তিকে শক্ত করার জন্য এই প্রোগ্রামটাকে লঞ্চ করা হয়েছিল। যদি ইন্টারভিউ তোমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো FLN বলতে আপনি কি বোঝেন, তাহলে কি বলবে? স্যার, FLN এর সম্পূর্ণ রূপ হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। এটির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে শিশুদের পড়া, লেখা, ভাষা বোঝা বা সংখ্যা বোঝা বা গণনা করার ক্ষমতাকে গড়ে তোলা হয়। এটি সাধারণত স্যার প্রাক প্রাথমিক বা ক্লাস 1 থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের যে ভাষা শিক্ষার বা শিক্ষার্থীদের যে নিউমেরেসির ওপরে গুরুত্ব দেওয়া হয়, যেটি তাদের আগামী দিনের শিক্ষাকে আরো বেশি ভিত্তি প্রস্তুত করে গড়ে তুলবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন বলছে FLN কেন গুরুত্বপূর্ণ? একজন টিচারদেরকে যখন ট্রেনিং করানো হচ্ছে, কেন ট্রেনিংটা করানো হচ্ছে, এটা কিসের জন্য এতটা গুরুত্বপূর্ণ, এটা দেখে নাও। বলছি FLN গুরুত্বপূর্ণ কারণ এটি প্রাথমিক স্তরের শিশুদের শেখার ভিত্তিকে গড়ে তোলে। এটি শিশুদের পড়া, লেখা ও গণনার দক্ষতাকে উন্নত করে, তাদের ভাষাগত ও সংখ্যা জ্ঞান মজবুত করে এবং ভবিষ্যতে শিক্ষাকে সহজ ও কার্যকর করে তোলে। খুব ভালো একটা একদম টু দি পয়েন্ট আনসার আমি এখানে লিখে দিয়েছি। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে FLN কর্মসূচির অধীনে চলছে, মানে কোন কর্মসূচির অধীনে কিন্তু FLN চলছে? এটি নিপুণ ভারত মিশন। ভালো করে দেখবে, এটি নিপুণ ভারত মিশনের একটি অংশ, যার লক্ষ্য হচ্ছে 2026 বা 2027, মানে 26 থেকে 27 সালের মধ্যে প্রতিটি শিশুকে পড়া ও গণনায় দক্ষ করে তোলা। তাহলে বুঝতে পেরেছো? তাহলে FLN কর্মসূচি কার আন্ডারে রয়েছে? এটা রয়েছে নিপুণ ভারত মিশনের আন্ডারে রয়েছে, যার লক্ষ্য আছে 2026 এবং 27 সালের মধ্যে প্রতিটি শিক্ষার্থীকে পড়া এবং গণনায় দক্ষ করে তোলা। চলো তাহলে দেখো FLN কোন কর্মসূচির অধীনে চলছে। এটি নিপুণ ভারত মিশনের একটি অংশ, যার লক্ষ্য হচ্ছে 2026 থেকে 27 সালের মধ্যে প্রতিটি শিশুকে পড়া ও গণনায় দক্ষ করে তোলা। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখে নাও। নেক্সট বলছে FLN ট্রেনিং কবে থেকে চালু হয়েছে? খুব ভালো একটা প্রশ্ন। FLN ট্রেনিং কবে থেকে চালু হয়েছে দেখে নাও। FLN যেটাকে বলা হয় ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি প্রশিক্ষণ বিভিন্ন পর্যায়ে চালু হয়েছে, মানে প্রত্যেকটি পর্যায়ে, যে কোনো একটা নির্দিষ্ট ইয়ারে এমনটা বলবো না,
ভারতের কেন্দ্র সরকার যেটা চালু করেছে জুলাই মাসের 2021 সালে। তাহলে ভালো করে মাথায় রাখবে, FLN যেটা প্রথম চালু হয়েছিল কবে? 2021 সালে চালু হয়েছিল। ঠিক আছে? বলছে নিপুণ ভারত মিশনের মাধ্যমে FLN চালু করা হয় পশ্চিমবঙ্গের ডিসেম্বর মাসে, অর্থাৎ ভারত সরকার চালু করেছিল 2021 সালের জুলাই মাসে, আর পশ্চিমবঙ্গ সরকারে চালু হয়েছে ডিসেম্বরের 2021-এর পর থেকে। এটা ইউনিসেফের সহযোগিতায় প্রাথমিক শিক্ষকদের জন্য ডিজিটাল কোর্স ও ওরিয়েন্টাল শুরু করা হয়। এটা মূলত একটা ডিজিটাল কোর্স, যা না যেতে হবে তোমাকে কোনো প্রতিষ্ঠানে যাওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু ডিজিটাল, মানে অনলাইনের মাধ্যমে এই কোর্সটাকে করানো হয়। এর লক্ষ্য হলো 2026 বা 27 সালের মধ্যে তৃতীয় শ্রেণীর শিশুদের মৌলিক যে সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান এটাকে সুনিশ্চিত করা। এটা বলা হয়েছে যে ক্লাস 1 থেকে 3 পর্যন্ত প্রত্যেকটি বাচ্চা যাতে অন্তত পক্ষে রিডিং পড়তে পারে এবং অন্তত পক্ষে তারা যাতে লিখতে পারে, এটার উপরে ফোকাস করতে বলা হয়েছে। ঠিক আছে? FLN এর মাধ্যমে অন্তত পক্ষে প্রতিটা শিক্ষার্থী যাতে লিখতে পারে এবং সঠিকভাবে পড়তে পারে। চলো নেক্সট দেখো, FLN এই শিক্ষকদের ট্রেনিং কেন দেওয়া হচ্ছে? একটা ইন্টারভিউ করা প্রশ্ন। আচ্ছা বলুন তো, বর্তমানে শিক্ষকদের কেন FLN ট্রেনিং দেওয়া হচ্ছে? হ্যাঁ, FLN শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তারা শিক্ষাদানের দক্ষতা বৃদ্ধি, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, শিশুদের শেখার মূল্যায়ন এবং কার্যকর শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করতে পারে। কি কি বললাম? FLN শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তারা শিক্ষাদানের দক্ষতা বৃদ্ধি, যাতে তারা শিক্ষাদান সঠিকভাবে করতে পারে, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা করতে পারে এবং শিশুদের শেখার যে মূল্যায়ন সেটা যাতে সঠিকভাবে করতে পারে এবং কার্যকর শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করতে পারে। এতে শিক্ষার্থীরা মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান সহজে অর্জন করতে সক্ষম হয়। খুব ভালো করে এটা মনে রাখতে হবে। নেক্সট দেখো, আচ্ছা আর একটা প্রশ্ন, FLN এর মূল উপাদানগুলি কি কি? বলা হয়েছে FLN এর মূল উপাদানগুলি কি কি? কি কি হবে? নাম্বার 1 পড়া, 2 নাম্বার হচ্ছে কি লেখা, 3 নাম্বার হচ্ছে কি ভাষার বোঝা, গণনা করা এবং সমস্যার সমাধান করা। কি কি বললাম? রিডিং, রাইটিং, কম্প্রিহেনশন, নিউমেরেসি এবং প্রবলেম সলভিং। যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো যে FLN এর মূল উপাদানগুলি কি কি, তাহলে এগুলো বলতে হবে রিডিং, রাইটিং, কম্প্রিহেনশন, নিউমেরেসি অ্যান্ড প্রবলেম সলভিং। ওকে, নেক্সট দেখো, ফাউন্ডেশনাল লিটারেসি বলতে আপনি কি বোঝেন? খুব ভালো একটা প্রশ্ন। ফাউন্ডেশনাল লিটারেসি বলতে আপনি কি বোঝেন? ফাউন্ডেশনাল লিটারেসি বলতে বোঝায় শিশুর পড়া, লেখা এবং ভাষা বোঝার যে মৌলিক দক্ষতা, যা প্রাথমিক স্তরে তার শিক্ষার ভিত্তি গড়ে তোলে। তাহলে ইম্পর্টেন্ট খুবই, ফাউন্ডেশনাল লিটারেসি বলতে আপনি কি বোঝেন? ফাউন্ডেশনাল লিটারেসি বলতে বোঝায় শিশুর পড়া, লেখা এবং ভাষা বোঝার মৌলিক দক্ষতা, যা প্রাথমিক স্তরে তার শিক্ষার ভিত্তিকে গড়ে তোলে। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট দেখো, বলছে নিউমেরেসি বলতে আপনি কি বোঝেন? খুব ভালো একটা প্রশ্ন। নিউমেরেসি বলতে আপনি কি বোঝেন? ওকে, দেখে নাও। বলছে নিউমেরেসি বলতে বোঝায় শিশুর সংখ্যা বোঝা, গণনা করা, তুলনা করা এবং সমস্যার সমাধানের মৌলিক দক্ষতা, যা প্রাথমিক শিক্ষায় তার সংখ্যা জ্ঞান শক্ত করার ভিত্তি প্রস্তুত করে, মানে ভিত্তিকে তৈরি করে। নেক্সট কোশ্চিন, FLN কোন শ্রেণীতে ফোকাস করে? এটা মেনলি প্রাথমিক বা আমরা বলতে পারি প্রাথমিকও বলতে পারি বা প্রাক প্রাথমিকও বলতে পারি, অর্থাৎ প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, অর্থাৎ সাধারণত 3 থেকে 9 বছর, মানে 3 বছর মানে চলে আসলে আমাদের প্রাক প্রাথমিক চলে আসছে। তো আমরা বেসিক্যালি বলবো FLN কোন শ্রেণী থেকে ফোকাস করছে, প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী বলতে পারি বা প্রাক প্রাথমিক থেকে আমরা তৃতীয় শ্রেণী পর্যন্ত বলবো, যেটার বয়স সীমা হচ্ছে 3 থেকে 9 বছর। নেক্সট দেখো, বলা হয়েছে FLN মূল্যায়ন কিভাবে করা হয়? FLN এ মূল্যায়ন কিভাবে করা হয়? FLN এ মূল্যায়ন হয় শ্রেণীকক্ষে পর্যবেক্ষণ, কার্যভিত্তিক মূল্যায়ন, মৌখিক প্রশ্ন, ওয়ার্কশিট ইভালুয়েশন এবং কন্টিনিউশন অ্যাসেসমেন্টের মাধ্যমে, যাতে শিশুর সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞান দক্ষতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে আচ্ছা আপনি FLN এ কিভাবে শিশুকে মূল্যায়ন করবেন, তাহলে এইগুলো বলতে হবে তোমাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, FLN ট্রেনিংটি কে পরিচালনা করেন? এটি পরিচালনা করছেন NCERT, SCERT, ডায়েট, ব্লক ও জেলা শিক্ষা কেন্দ্র। এগুলো কিন্তু সবাই কিন্তু যৌথভাবে তোমার ট্রেনিংটাকে
পরিচালনা করছে? এনসিইআরটি, এসসিইআরটি, ডায়েট, ব্লক ও জেলা শিক্ষা কেন্দ্র। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে নিপুণ ভারত মিশন। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, নিপুণ ভারত মিশন থেকে ইন্টারভিউ আমাদের কি কি প্রশ্ন করতে পারে। দেখো, বলছে নিপুণ ভারত মিশন বলতে আপনি কি বোঝেন, বা নিপুণ ভারত মিশন বলতে কি বোঝায়। বলছে নিপুণ ভারত মিশন হলো ভারতের কেন্দ্র সরকারের একটি জাতীয় উদ্যোগ, যার লক্ষ্য 2026 এবং 27 সালের মধ্যে প্রাথমিক স্তরের শিশুকে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, যেটাকে বলা হয় FLN এ দক্ষ করা। এটি শিশুদের পড়াশোনা, লেখা ও গণনার দক্ষতাকে সুনিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। নেক্সট দেখো, নেক্সট বলছে নিপুণ ভারতের সম্পূর্ণ নাম কি। বলছে কি নিপুণ ভারতের সম্পূর্ণ নাম কি। বলছে নিপুণ, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি। খুব ভালো করে মনে রাখতে হবে নিপুণ কথার অর্থ কি। নেক্সট দেখো, নিপুণ ভারত মিশনের লক্ষ্য কি। নিপুণ ভারত মিশনের লক্ষ্য হচ্ছে, নিপুণ ভারত মিশনের লক্ষ্য হলো প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান নিশ্চিত করা, যাতে তারা শ্রেণী অনুযায়ী পড়া, লেখা, গণনায় দক্ষ হয় এবং ভবিষ্যতের শিক্ষায় সাফল্যের সঙ্গে অংশ নিতে পারে। নেক্সট দেখো, নিপুণ ভারত মিশন কোন শ্রেণীর শিশুদের জন্য প্রযোজ্য। খুব ইম্পর্টেন্ট, নিপুণ ভারত মিশন কোন শ্রেণীর শিশুদের জন্য প্রযোজ্য। নিপুণ ভারত মিশন প্রধানত প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী, অর্থাৎ 3 থেকে 9 বছর শিক্ষার্থীর জন্য প্রযোজ্য, যাতে তারা মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান দক্ষতা অর্জন করতে পারে। নেক্সট কোশ্চেন, নিপুণ ভারত মিশন কখন চালু করা হয়েছে। নিপুণ ভারত মিশন জুলাই 2021 এ ভারতের শিক্ষা মন্ত্রণালয় দ্বারা সমগ্র শিক্ষা অভিযান এই প্রকল্পের অধীনে চালু করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো প্রাথমিক স্তরের শিশুদের গ্রেড 3 মানে ক্লাস 3 পর্যন্ত মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞানকে সুনিশ্চিত করা, যা জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 লক্ষ্য অনুযায়ী 2026 থেকে 27 সালের মধ্যে প্রতিটি শিশুকে তার দক্ষ করে তোলা। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ নিপুণ ভারত মিশনটা কে চালু করেছিল, কার আন্ডারে, সেটা হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান। এবং এটা কিন্তু কার্যকারী কে করতে চলেছে, সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে নিপুণ ভারত মিশনের প্রধান কার্যক্রমগুলি কি কি। খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ নিপুণ ভারত মিশনের কাজ কি, বা এই নিপুণ ভারত মিশন কেন লঞ্চ করা হয়েছিল। দেখো, বলছে নিপুণ ভারত মিশনের প্রধান কার্যক্রম হলো শিক্ষকদের শিক্ষাদানের দক্ষতাকে বৃদ্ধি করা। খুব ইম্পর্টেন্ট, তাহলে নিপুণ ভারত মিশনের প্রধান লক্ষ্য কি, শিক্ষকদের শিক্ষাদানের দক্ষতাকে বৃদ্ধি করা, শ্রেণীকক্ষে শিশুদের সক্রিয় অংশগ্রহণমূলক শেখার পদ্ধতিকে প্রয়োগ করা এবং শিশুদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞানকে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা। এছাড়াও ডিজিটাল অনলাইনের কোর্সের মাধ্যমে শিক্ষকদের আধুনিক শিক্ষণ কৌশল শেখানো হয়, যাতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের FLN এ দক্ষ করে তোলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, নিপুণ ভারত মিশনের উদ্দেশ্য কি। এটা ইম্পর্টেন্ট, নিপুণ ভারত মিশনের উদ্দেশ্য, নিপুণ ভারত মিশনের উদ্দেশ্য হলো প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান, যেটাকে বলা FLN কে সুনিশ্চিত করা, যাতে তারা শ্রেণী অনুযায়ী পড়া, লেখা এবং গণনায় দক্ষ হয় এবং ভবিষ্যতের শিক্ষায় সাফল্যের সঙ্গে অংশ নিতে পারে। তাহলে যেরকমই প্রশ্ন করুক না কেন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখো, আর একটা প্রশ্ন করতে পারে তোমাদের, যে নিপুণ ভারত মিশনের সঙ্গে FLN এর সম্পর্ক কি। তাহলে কি হবে আনসার। বলছে FLN, যেটাকে বলা হয় ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, হলো নিপুণ ভারত মিশনের মূল লক্ষ্য। নিপুণ মানে নিপুণের মাধ্যমে শিশুদের পড়া, লেখা এবং গণনার মৌলিক দক্ষতাকে গড়ে তোলা হয়, যাতে তারা প্রাথমিক শিক্ষার শেষে নির্ধারিত মান অনুযায়ী ক্ষমতা অর্জন করতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষকরা নিপুণ ভারত মিশনের আওতায় কিভাবে প্রশিক্ষণ পান। দেখো কি বলা হয়েছে, শিক্ষকরা নিপুণ ভারত মিশনের আওতায় ডিজিটাল ও অনলাইন কোর্স, যেটা আমি বললাম যে তোমরা যে আমার কাছে পড়াশোনা করো কিসের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে, অর্থাৎ ডিজিটাল লার্নিং, ঠিক তেমনি শিক্ষকদেরকে কিন্তু গুগল মিটের মাধ্যমে এই নিপুণ ভারত মিশন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা হচ্ছে একটা ডিজিটাল অর্থাৎ অনলাইন কোর্স এবং ওরিয়েন্টেশন ও ওয়ার্কশপ।
এবং ব্লক ও জেলা পর্যায়ের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ পান। এর মাধ্যমে তারা কার্যকর পাঠদান কৌশল, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা এবং শিশুদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান শেখানোর দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। নেক্সট কোশ্চেন দেখো, নিপুণ ভারত মিশনের লক্ষ্য এবং সময়সীমা কি? 2026 থেকে 27 শিক্ষাবর্ষের মধ্যে সকল প্রাথমিক শিক্ষার্থীর FLN এর দক্ষতা অর্জন করা সুনিশ্চিত করা। ঠিক আছে। নেক্সট দেখো, নিপুণ ভারত মিশন কোন উদ্যোগের অধীনে চালু করা হয়েছে? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নাকি সমগ্র শিক্ষা অভিযানের অধীনে? একটা ইন্টারভিউ প্রশ্ন যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হবে না সমগ্র শিক্ষা অভিযান হবে। দেখে নাও, নিপুণ ভারত মিশন সমগ্র শিক্ষা অভিযানের অধীনে চালু করা হয়েছে। এটি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 লক্ষ্য অনুযায়ী প্রাথমিক শিক্ষায় ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসিকে সুনিশ্চিত করতে সহায়ক হলেও বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক পরিচালনা করে থাকেন কে? সমগ্র শিক্ষা অভিযান। নেক্সট কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্নটা। পরের প্রশ্ন বলছে ইউডাইস কোড কি? ইউডাইস কোড কি? ইউডাইস কোডের পুরো নাম দেখব, ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। তাহলে কি বললাম? ইউডাইস কোডের পুরো নাম কি? ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন কোড হলো ভারতের একটি প্রতিটি স্কুলের জন্য একটি অনন্য 11 সংখ্যার শনাক্তকরণ নম্বর। কতটা থাকে? 11 সংখ্যার, যা স্কুলকে শনাক্তকরণ করতে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন একটা দেখো এখানে 11 সংখ্যার একটি ডিজিট দেওয়া আছে, ঠিক আছে, যেখানে প্রতিটি অংশ নির্দিষ্ট ভৌগোলিক এলাকাকে নির্দেশ করে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো ইউডাইস কোড বলতে আপনি কি বোঝেন, তাহলে বলবে স্যার ইউডাইস কোড হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন, যেখানে প্রত্যেকটি স্কুলের জন্য 11টি সংখ্যার একটি শনাক্তকরণ নাম্বার দেওয়া হয়, যা প্রত্যেকটি স্কুলের জন্য আলাদা আলাদা। তাহলে ইউডাইস কোডের গঠনটা দেখবো। দেখো, এই যে প্রথম যে দুটো ডিজিট দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে দেখো, এই যে প্রথম যে দুটো ডিজিট 19, এটা কিসের? এটা হচ্ছে কোন একটা রাজ্যের কোড, যেমন আমাদের পশ্চিমবঙ্গের কোড হচ্ছে 19। তারপরে দেখো 32, এই 32টা কি? 32টা হচ্ছে জেলা কোড, তুমি কোন জেলা থেকে বিলং করো। তারপরে চলে আসে দেখো চারটে, পরপর যে চারটে রয়েছে, এই যে এই চারটে হচ্ছে কি তোমার ব্লকের কোড। লাস্টের তিনটে হচ্ছে তোমার স্কুলের কোড। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার একটা ইন্টারভিউ প্রশ্ন যে ইউডাইস কোডের উদ্দেশ্য কি? কেন ইউডাইস কোডটাকে লঞ্চ করা হয়েছিল? দেখো, তাহলে এই ইউডাইস কোডের উদ্দেশ্য কি? বলছে ইউডাইস কোডের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ের তথ্য, যেমন ছাত্র সংখ্যা, শিক্ষক সংখ্যা, অবকাঠামো, বিদ্যালয়ের ধরন ইত্যাদি সঠিকভাবে রেকর্ড করা যায়। এটি শিক্ষানীতি ও পরিকল্পনা কার্যকর করার জন্য ব্যবহার করা হয়। ইউডাইস কোড কার দ্বারা প্রদান করা হয়? ইউডাইস কোড প্রদান করা হয় প্রতিটি রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা দপ্তর দ্বারা, যা শিক্ষা মন্ত্রণালয় ভারতের অধীনে পরিচালিত হয়। নেক্সট বলছে ইউডাইস কোড কোথায় ব্যবহার করা হয়? ইউডাইস কোডের ব্যবহার হয় বিদ্যালয়ের ডাটাবেস, শিক্ষা রিসার্চে, শিক্ষা নীতি প্রণয়নে এবং শিক্ষামূলক প্রকল্প, অধিকার, বৃত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহে। নেক্সট কোশ্চেন দেখো, ইউডাইস কোড কি পরিবর্তনযোগ্য? ইউডাইস কোড সাধারণত স্থায়ী হয়, এটা একটা পার্মানেন্ট কোড, এবং বিদ্যালয় খোলার সময় বরাদ্দ করা হয়। বিদ্যালয়ের ধরন বা নাম পরিবর্তন হলেও কোড প্রায় অপরিবর্তিত থাকে, যাতে ডাটার কিন্তু কোনো রকম পরিবর্তন না হয়। নেক্সট কোশ্চেন দেখো, স্টুডেন্ট ডে বা স্টুডেন্ট সপ্তাহ কবে পালন করা হয় এবং কেন পালন করা হয়? স্টুডেন্ট সপ্তাহ প্রতি বছর 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত পালিত হয়। এটি নতুন বছরের শুরুতে ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করতে এবং রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষা ও বিকাশ প্রকল্পের বিষয়ে সচেতন করতে পালন করা হয়। মনে থাকবে। নেক্সট দেখো, জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় 11 নভেম্বর। এছাড়াও জাতীয় ছাত্র দিবস বা বিশ্ব ছাত্র দিবস পালিত হয় 15 অক্টোবর, যা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালামের জন্মদিন। আন্তর্জাতিক স্তরে 17 নভেম্বর আন্তর্জাতিক ছাত্র দিবস হিসাবে পালিত হয়। তাহলে এখান থেকে আমাকে কি কি মনে রাখতে হবে? জাতীয় শিক্ষা দিবস কবে পালন করা হয়? 11 নভেম্বর মনে রাখবো। তারপর সেকেন্ড মনে রাখবো কি, যে বিশ্ব ছাত্র দিবস বা জাতীয় ছাত্র দিবস পালন করা হয় কবে?
15 অক্টোবর। ঠিক আছে, 15 অক্টোবর। আর একটা জিনিস মনে রাখবো যে আমাদের ভারতবর্ষে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় কাকে স্মরণ করে, সেটা হবে ডক্টর APJ আব্দুল কালামকে। আন্তর্জাতিক স্তরে ছাত্র দিবস পালন করা হয় কবে? 17 নভেম্বর। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের 41তম অ্যানুয়াল স্পোর্টস কি? তাহলে একটা প্রশ্ন করতে পারে, এই যে রিসেন্টলি অ্যানুয়াল স্পোর্টস হলো, সেটা কততম অ্যানুয়াল স্পোর্টস বলুন? তাহলে কি হবে? সেটা হবে 41তম। বর্তমানে যে অ্যানুয়াল স্পোর্টসটা হলো সেটা হচ্ছে 41তম। পশ্চিমবঙ্গে 41তম অ্যানুয়াল স্পোর্টস হলো রাজ্য স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যা প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শারীরিক সক্ষমতা, টিম স্পিরিট, ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে আয়োজিত হয়। এই অ্যানুয়াল স্পোর্টস কখন অনুষ্ঠিত হয়? এটি সাধারণত প্রতি বছর ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, 41তম অ্যানুয়াল স্পোর্টস যেটি হয়েছে 15 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত। কেন পশ্চিমবঙ্গে অ্যানুয়াল স্পোর্টস পালিত হয়? অ্যানুয়াল স্পোর্টস পালনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা, ক্রীড়া মনোভাব, শৃঙ্খলা ও টিম স্পিরিট বৃদ্ধি করা। এটি স্বাস্থ্যকর জীবনধারা এবং সামগ্রিক বিকাশকে সুনিশ্চিত করতে সাহায্য করে। অ্যানুয়াল স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীরা কি কি লাভবান হয়? শিক্ষার্থীরা দৈহিক ক্ষমতা, মনোবল, সহানুভূতি, নেতৃত্ব ও দলগত কাজের দক্ষতা অর্জন করে। এছাড়া এটি শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতি অর্থাৎ 2023, যেটাকে বলা হয় কি ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023, কি হবে দেখে নাও। যদি তোমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো যে পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতি 2023 কি বলতে কি বোঝেন, এটা কি হবে অ্যান্সার? পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতি 2023 হলো এটি রাষ্ট্রীয় শিক্ষানীতি, যা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত ও পাঠ্যক্রমগত পরিবর্তন এনেছে। এটি 5+4+2+2 শিক্ষা কাঠামো বজায় রেখে ভাষা শিক্ষা, সেমিস্টার পদ্ধতি এবং শিক্ষক নিয়োগ ও উচ্চশিক্ষায় 4 বছর মেয়াদী স্নাতক কোর্সের মতো আধুনিক পরিবর্তন সমূহ অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, এই নীতির মূল লক্ষ্য হলো কেন্দ্রীয় ন্যাশনাল এডুকেশন পলিসির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের নিজস্ব চাহিদা ও বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষাকে সংস্করণ করা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে রাজ্য শিক্ষানীতি 2023 অনুযায়ী স্কুল শিক্ষা কাঠামো কিভাবে পরিবর্তন হয়েছে? বলছে রাজ্য শিক্ষানীতি 2023-এ বিদ্যমান 5+4+2+2 কাঠামো বজায় রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে 5 অর্থাৎ 1+4 1 বছরের প্রাক প্রাথমিক এবং 4 বছরের প্রাথমিক কোর্স, তারপরে রয়েছে কি, তারপরে রয়েছে 4 বছরের উচ্চ প্রাথমিক, 2 বছরের মাধ্যমিক এবং 2 বছরের উচ্চ মাধ্যমিক। তবে প্রাথমিক শৈশবের প্রথম 2 বছর অঙ্গনওয়াড়ির সঙ্গে যুক্ত করা হয়েছে। নেক্সট দেখে নাও, বলছে WBACP মানে ওয়েস্ট বেঙ্গল যে স্টেট এডুকেশন পলিসি 2023-এ ভাষা শিক্ষায় কি কি পরিবর্তন আনা হয়েছে বলে আপনি মনে করেন? তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং আমাদের রাজ্যের যে শিক্ষানীতি এর মধ্যে কি কি পরিবর্তন আনা হয়েছে বা এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে বলে আপনি মনে করেন, তাহলে এইগুলো তোমাকে বলতে হবে। যেমন বলছে দেখো, ভাষা শিক্ষায় সব থেকে বড় পরিবর্তন হলো ত্রিভাষার সূত্র, যা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত প্রযোজ্য। মাতৃভাষা যেটা বাংলা শিক্ষার মাধ্যম হিসাবে অগ্রাধিকার পাবে। বাংলা ছাড়া অন্য মাধ্যমে পড়া স্কুলগুলোতেও শ্রেণী 1 থেকে 10 পর্যন্ত বাংলাকে বাধ্যতামূলক করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে মাতৃভাষাকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট বলছে দেখো, WBSEP মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি সেমিস্টার পদ্ধতি চালুর উদ্দেশ্য কি? আমরা জানি ক্লাস 9 থেকে 12 সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে, যাতে যাতে এমসিকিউ, অনেকগুলো এমসিকিউ থাকবে, তার সঙ্গে ডেসক্রিপটিভ মিশ্রণে মূল্যায়নের ব্যবস্থা করা হবে। বর্তমানে কি করা হয়েছে, প্রত্যেকটি ক্লাস অর্থাৎ ক্লাস 9 থেকে 12 কিন্তু ক্লাস 8-এও কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু করার কথা বলা হয়েছে। শিক্ষার্থীর চিন্তন দক্ষতা বাড়ে, পরীক্ষার চাপ কমে এবং বিশ্ববিদ্যালয়ে উত্তরণ সহজ হয়। যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে, আচ্ছা বলুন তো যে বর্তমানে যে আমাদের রাজ্য শিক্ষানীতিতে পরীক্ষার পরিবর্তে সেমিস্টার পদ্ধতি চালু করেছে, এটার দুটি সুফল বলুন বা এটি কেন করা হয়েছে। ঠিক আছে, তখন তোমাকে বলতে হবে কি যে শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতা বাড়বে,
পরীক্ষার চাপ কমবে, বিশ্ববিদ্যালয়ে উত্তরণ সহজ হবে, ঠিক আছে, পাসের হার বৃদ্ধি পাবে, এগুলো। নেক্সট দেখো, উচ্চশিক্ষায় কি বড় পরিবর্তন আনা হয়েছে? আর একটা প্রশ্ন কি, এই যে রাজ্য শিক্ষানীতিতে উচ্চশিক্ষার জন্য কি 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 পরিবর্তন আনা হয়েছে? বলছে কি দেখো, ইউজিসি ক্রেডিট ফ্রেমওয়ার্ক অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে 4 বছর মেয়াদী স্নাতক কোর্স চালু করা হয়েছে, যেটি ন্যাশনাল এডুকেশন পলিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আগে আমরা জানি গ্র্যাজুয়েশন কত বছর ছিল? 3 বছরের, কিন্তু এই যে রাজ্য শিক্ষানীতিতে সেটাকে 4 বছর করা হয়েছে। নেক্সট বলা হয়েছে, রাজ্য শিক্ষানীতি 2023-এ শিক্ষক নিয়োগ সম্পর্কিত কোন নীতি নিয়ে আসা হয়েছে? বলছে স্বাস্থ্য ব্যবস্থার মতো শিক্ষকদের ক্ষেত্রেও গ্রামীণ এলাকায় ন্যূনতম 5 বছর বাধ্যতামূলক পরিষেবা দেওয়ার প্রস্তাব রয়েছে, যাতে গ্রামীণ স্কুলের শিক্ষক সংকট দূর করা যায়। এখানে কি বলছে, প্রত্যেকটি স্কুল শিক্ষককে অন্তত পক্ষে মিনিমাম 5 বছর গ্রামে শিক্ষকতা করতে হবে। নেক্সট দেখো, এই যে জাতীয় শিক্ষানীতি রাজ্য শিক্ষানীতি 2023-এর মূল উদ্দেশ্য কি ছিল? শিক্ষাকে সামগ্রিক, আধুনিক এবং অংশগ্রহণমূলক করা, সৃজনশীল এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে উন্নত করা, রাজ্যের নিজস্ব সামাজিক, ভাষাগত ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে শিক্ষাকে সাজানো, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের কি থাকবে? আলাদা আলাদা চাহিদা থাকবে, তাই নিজের রাজ্যের চাহিদা অনুযায়ী সেই চাহিদার ভিত্তিতে প্রত্যেকটি রাজ্য চাইলে তাদের শিক্ষানীতিকে বাস্তবায়ন করতে পারবে। নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো যে শিক্ষা কাঠামোর যে প্যাটার্ন। আমরা জানি যে বর্তমানে যে আমাদের জাতীয় যে শিক্ষানীতি রয়েছে রাজ্য শিক্ষানীতি রয়েছে, সেখানে 5+4+2+2 এটার ব্যাখ্যা কি? যেখানে বলা হয়েছে 5 বছর প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তর, এই অংশে অঙ্গনারীর প্রথম 2 বছর প্লাস ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত এখানে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে। 2 নম্বর বলছে কি দেখো 4 বছর, এই 4 বছরটা কি? উচ্চ প্রাথমিক স্তর, অর্থাৎ ক্লাস 5 থেকে 8 পর্যন্ত 4 বছর। তারপর 2 বছর মানে কি? 9 থেকে 10, আবার 2 বছর মানে কি? 11 থেকে 12, আর লাস্টে যেটা থাকছে সেটা হচ্ছে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স। নেক্সট দেখো, জাতীয় সাক্ষরতা মিশন বলতে আপনি কি বোঝেন? খুব ইম্পর্টেন্ট, জাতীয় সাক্ষরতা মিশন বলতে আপনি কি বোঝেন? বলছে জাতীয় সাক্ষরতা মিশন, যেটাকে বলছে ন্যাশনাল লিটারেসি মিশন, হলো 1988 সালে চালু হওয়া ভারতের একটি শিক্ষা কর্মসূচি, যার মূল উদ্দেশ্য দেশের অশিক্ষিত জনগোষ্ঠীকে সাক্ষরতা শিক্ষা প্রদান করা। এই মিশনের মাধ্যমে মানুষকে পড়তে, লিখতে ও মৌলিক গাণিতিক দক্ষতা অর্জন করানোর পাশাপাশি শিক্ষার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়। তাহলে বুঝতে পেরেছো জাতীয় সাক্ষরতা মিশনটা কি? জাতীয় সাক্ষরতা মিশন যেটাকে বলা হয় ন্যাশনাল লিটারেসি মিশন, যেটা 1988 সালে চালু হওয়া ভারতের একটি শিক্ষা কর্মসূচি, যার মূল উদ্দেশ্য দেশের অশিক্ষিত জনগোষ্ঠীকে সাক্ষরতা প্রদান করা। এই মিশনের মাধ্যমে মানুষকে পড়তে, লিখতে এবং মৌলিক গাণিতিক দক্ষতা অর্জন করানোর পাশাপাশি শিক্ষার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। নেক্সট বলছে জাতীয় সাক্ষরতা মিশনের আওতায় কোন বয়সের মানুষকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? বেসিক্যালি মনে রাখবো, জাতীয় সাক্ষরতা মিশনের আওতায় 15 থেকে 35 বছর বয়সী প্রাপ্তবয়স্ক অশিক্ষিত ব্যক্তিদের স্বাক্ষর দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট দেখো, জাতীয় সাক্ষরতা মিশন কবে চালু করা হয়েছে? জাতীয় সাক্ষরতা মিশন 1988 সালে চালু করা হয়েছে, যা পরবর্তী সময়ে 2009 সালে স্বাক্ষর ভারত মিশন নামে সম্প্রসারিত হয়, ঠিক আছে, যেখানে প্রাপ্তবয়স্ক নারীদের সাক্ষরতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাহলে প্রথমে কি ছিল? প্রথমে ছিল ন্যাশনাল লিটারেসি মিশন বা ন্যাশনাল লিটারেসি স্কিম, যেটা পরবর্তী টাইমে অর্থাৎ 2009 সালে সেটা নামটা পরিবর্তন করা হলো কি? স্বাক্ষর ভারত মিশন। নেক্সট দেখো, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি স্বাক্ষর ভারত মিশন সম্পর্কে। স্বাক্ষর ভারত মিশন বলতে আপনি কি বোঝেন? স্বাক্ষর ভারত মিশন হলো ভারতের একটি প্রাপ্তবয়স্ক সাক্ষরতা কর্মসূচি, যা 2009 সালে চালু হয়। এর লক্ষ্য ছিল অশিক্ষিত প্রাপ্তবয়স্ক নাগরিকদের, বিশেষ করে নারীদের স্বাক্ষর করা এবং মৌলিক শিক্ষা ও জীবন দক্ষতা অর্জন করতে সাহায্য করে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখলাম যে ন্যাশনাল লিটারেসি স্কিমে কি করা হয়েছে, শুধুমাত্র 15 থেকে যে 35 বছর যে প্রাপ্তবয়স্করা রয়েছেন তাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু স্বাক্ষর ভারত মিশনে বেসিক্যালি
নারীদের ওপরে প্রাধান্য দেওয়া হয়েছে। তার মানে কি এখানে ছেলেদের ওপরে গুরুত্ব দেওয়া হয়নি? হয়েছে। বিশেষ করে এখানে কিন্তু নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল। কারণটা কি? কারণ ন্যাশনাল লিটারেসি মিশনে কি হলো, প্রত্যেকটা ছেলে হয়তো কিন্তু ঠিকই স্বাক্ষর হতে শুরু করলো, কিন্তু বাড়ির মেয়েরা কিন্তু তেমনভাবে স্বাক্ষর হতে পারেনি, তেমন সুযোগ সুবিধা তারা পায়নি। সেই জন্য এই মিশনের নাম পরিবর্তন করে স্বাক্ষর ভারত মিশন রাখা হলো এবং সেখানে নারীদের প্রতি অত্যাধিকভাবে গুরুত্ব দিতে শুরু করলো। স্বাক্ষর ভারত মিশন কেন চালু করা হয়? ভারতে সেই সময় অশিক্ষার হার ছিল বেশি, বিশেষভাবে নারীদের সাক্ষরতা ছিল কম। এই বৈষম্য কমিয়ে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, সচেতনতা ও সমান সুযোগকে সুনিশ্চিত করার জন্য স্বাক্ষর ভারত মিশন চালু করা হয়। স্বাক্ষর ভারত মিশনের প্রধান লক্ষ্য কি? 15 বছরের ঊর্ধ্বে অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের স্বাক্ষর করা, নারীদের সাক্ষরতার হারকে বৃদ্ধি করা, মৌলিক ভাষা, গণিত, জীবন দক্ষতার উন্নয়ন করা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। কোন বছর বয়সের মানুষকে এই মিশনের আওতায় আনা হয়েছে? বেসিক্যালি 15 থেকে তার থেকে ওপরে 15 থেকে 35 বছর বয়সের প্রাপ্তবয়স্কদের আনা হয়েছে, বিশেষ করে নারীদের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাক্ষর ভারত মিশন কবে চালু করা হয়? স্বাক্ষর ভারত মিশন চালু করা হয়েছিল 28 সেপ্টেম্বর 2009 সালে, অর্থাৎ ন্যাশনাল লিটারেসি মিশনের একটি সম্প্রসারিত রূপ। কে এই মিশনকে বাস্তবায়ন করেছেন? এটি ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, অর্থাৎ আগেকার দিনে মানে তৎকালীন টাইমে আমাদের কিন্তু ভারতে কিন্তু মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি বলে একটি মিনিস্ট্রি ডিপার্টমেন্ট ছিল, যেটা বর্তমানে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি 2020-তে নাম পরিবর্তন করে রাখা হয়েছে এডুকেশন মিনিস্ট্রি। ঠিক আছে, তখনকার দিনে ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এর অধীনে ন্যাশনাল লিটারেসি মিশনকে বাস্তবায়ন করে। কোন রাজ্য বা অঞ্চলকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে? যে সমস্ত জায়গায় সাক্ষরতা হার কম ছিল, বিশেষত গ্রামীণ এলাকা, পিছিয়ে পড়া জেলাগুলিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সঙ্গে স্বাক্ষর ভারত মিশনের সম্পর্ক কি? এই মিশনটি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং 28 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে চালু করা হয়, যাতে সাক্ষরতা প্রচার আরো কার্যকর হয়। তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করা, আচ্ছা বলুন তো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? 28 সেপ্টেম্বর। ভারতের কোন প্রধানমন্ত্রীরা চালু করেছিলেন? প্রধানমন্ত্রী মনমোহন সিং। স্বাক্ষর ভারত মিশনের প্রধান বৈশিষ্ট্য কি? প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা, নারী শিক্ষায় অগ্রাধিকার, জীবন ও কর্মজীবন দক্ষতা উন্নয়ন ঘটানো, ইউনিয়ন সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এটিকে বাস্তবায়ন করেছিল। নেক্সট দেখো, স্বাক্ষর ভারত মিশনের স্লোগান কি? স্বাক্ষর ভারত মিশনের স্লোগান ছিল এভরি ওম্যান এ লিটারেসি ওম্যান। ভালো করে মনে রাখবে, এভরি ওম্যান এ লিটারেট ওম্যান, খুবই ইম্পর্টেন্ট একটা, অর্থাৎ নারীদের স্বাক্ষর ও ক্ষমতায়ন। নেক্সট দেখো, জাতীয় সাক্ষরতা মিশন ও স্বাক্ষর ভারত মিশনের মধ্যে পার্থক্য কোথায়? ইন্টারভিউ করা প্রশ্ন, দেখে নাও। জাতীয় সাক্ষরতা মিশন 1988 সালে চালু করা হয়েছিল প্রাপ্তবয়স্ক অশিক্ষিতদের পড়া, লেখা ও সহজ গাণিতিক দক্ষতা শেখানোর উদ্দেশ্যে। এতে 15 থেকে 35 বছর বয়সী মানুষকে স্বাক্ষর করা হতো এবং এর মূল লক্ষ্য ছিল সাধারণ সাক্ষরতা বৃদ্ধি করা। অন্যদিকে স্বাক্ষর ভারত মিশন, যেটি 2009 সালে চালু করা হয়, যা জাতীয় সাক্ষরতা মিশনের উন্নত ও সম্প্রসারিত রূপ। এখানে শুধু সাক্ষরতা নয়, নারীর সাক্ষরতা, ক্ষমতায়ন এবং জীবন দক্ষতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই মিশনের আওতায় 15 বছর ও তদূর্ধ্ব প্রাপ্তবয়স্ক বিশেষ করে নারীদের স্বাক্ষর করা হয়, অর্থাৎ 15 বছর বা তার বেশি নারীদেরকে স্বাক্ষর করার উপরে গুরুত্ব দেওয়া হয়। পথ নিরাপত্তার জন্য রাস্তার কোন দিক দিয়ে হাঁটা উচিত বলে আপনি মনে করেন? পথ নিরাপত্তার জন্য প্রথমে ফুটপাত থাকলে অবশ্যই ফুটপাত ধরে হাঁটা উচিত, আর যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান দিক দিয়ে বিপরীত দিক থেকে আসা যানবাহনের দিকে মুখ করে হাঁটা সব থেকে নিরাপদ, কারণ এতে সামনে থেকে আসা যানবাহন দেখতে পাওয়া যায় এবং দুর্ঘটনা এড়ানো সহজ হয়। তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল, টোটাল অনেকগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আলোচনা করলাম। ঠিক আছে, তো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা কিন্তু রেগুলার আমাদের ক্লাসগুলো করছো, প্রত্যেকে যারা পিডিএফসগুলো কিনেছো, প্রত্যেকে পিডিএফসগুলো ভালো করে পড়ো। যে সমস্ত ইনফরমেশনগুলো দেবো প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, এবং আগামী যখন তোমাদের বাংলা মিডিয়ামের ইন্টারভিউ শুরু হবে, রেগুলার যে কোশ্চেনগুলো করা হবে সেগুলো নিয়েও আমি কিন্তু রেগুলার ক্লাস প্রোভাইড করব। ওকে,
তো যারা কিন্তু আমাদের নোটসগুলো এখনো পারচেস করনি, পারচেস করতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।